আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় 17ই নভেম্বর। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। লকডাউন ঘিরে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। থমথমে রাজধানীতে যান চলাচল। নাশকতা ঠেকাতে মাঠে ছাত্র শিবির। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিবাদী শক্তিকে ঠেকাতে বিএনপি সহ সব দলের সাথে ঐক্য চায় জামায়াত। এবং গ্রহণযোগ্য ভোট আয়োজনে সব পক্ষের সহযোগিতা কামনা সিইসির। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি নিউজ প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন আয়োজন বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর চলমান মতবিরোধ তার ভাষণের মধ্য দিয়ে দূর হবে বলেও আশা করা হচ্ছে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির ভাগ্যে কি আছে তা জানা যাবে আগামী 17ই নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করেন। প্রসিকিউশনের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তির, আর আসামি পক্ষের প্রত্যাশা খালাস পাবেন আসামিরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। জুলাই গণ আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচার গুলিতে মারা যায় প্রায় 1400 মানুষ, আহত হন 25,000-এর বেশি। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের শেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত 23 অক্টোবর। ওই দিনই রায় ঘোষণার দিন নির্ধারণের জন্য আজকের দিন ঠিক করেন আদালত। সকাল 9টার দিকে হাজির করা হয় মামলা থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে। বেলা 12টার দিকে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার। চিফ প্রসিকিউটর বলেন, জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করবে আদালত, এমনটাই প্রত্যাশা তাদের। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চান তারা। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি, আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হওয়া অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, সহিংসতা করে বিচার বাধাগ্রস্ত করা যাবে না। যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। তবে আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা শেখ হাসিনার আইনজীবী। আমার দেখা মতে কোনো অস্বস্থতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই। দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। এদিকে এই মামলার রায় ঘোষণার দিন নির্ধারণকে কেন্দ্র করে সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। বহুল আলোচিত এই মামলাটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে এখন সবার দৃষ্টি। ভবিষ্যতে আর কেউ যেন মানবতাবিরোধী অপরাধ করার দুঃসাহস না দেখায়, আদালতের রায়ের মাধ্যমে তেমন দৃষ্টান্ত স্থাপিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে। সারা দেশের মতো রাজধানী জুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সকালে গাবতলী এলাকায় ঢাকার প্রবেশমুখে দেখা গেছে কড়া নিরাপত্তা। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি যুক্ত হতে চাচ্ছি তার সাথে। তপু, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, কি অবস্থা দেখছেন, কি পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ ফাতিয়া। আপনাকে জানিয়ে রাখি যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল সেই কর্মসূচির কোনো আলামত আমরা এখন বর্তমানে সকাল থেকে আমরা কোনো আলামত এই রাজধানীতে কোথাও আমরা পাইনি, এবং কোনো ধরনের মিছিল, ঝটিকা মিছিল কিংবা কোনো ধরনের কার্যক্রমের কোনো খবর আমরা পাইনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখানে ঢাকা শহরে যে প্রবেশমুখ থেকে শুরু করে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে প্রতিটি পয়েন্টে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা সতর্ক রয়েছে এবং তারা তাদের সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকে তল্লাশির আওতায় আনছেন। তবে কিছুক্ষণ আগে এখানে যেহেতু যে মামলার 17 নভেম্বর যে রায় ঘোষণা হবে মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই রায় যে তারিখ ঘোষণার পর আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে এখানে আরো অনেক যারা এখানে উপস্থিত রয়েছেন সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং লকডাউন কর্মসূচিকে প্রতিরোধ করার জন্যই বলা চলে তারা এখান থেকে অবস্থান নিয়েছেন। তবে এদের মধ্য থেকে কেউ আমরা যতটুকু জানতে পেরেছি এখানে উপরে যে কিছু কাঠ বা আবর্জনার মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। তবে বলা চলে এখন ঢাকা শহরের যদি সকাল থেকে যদি নিরাপত্তার ব্যবস্থার যদি কথা বলি, বলা চলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থাই রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী আমরা হতে পারিনি। এখন পর্যন্ত কোথাও কোনো নাশকতা কিংবা অগ্নিসংযোগের খবরও আমরা পাইনি। বলা চলে ঢাকা শহরে সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারা তৎপর রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য এবং সন্দেহভাজন যাকে মনে হচ্ছে তাকে তল্লাশির আওতায় আনার চেষ্টা করছেন এবং ঢাকা শহরে যাতে নগরবাসী নিরাপদে চলাচল করতে পারে সেদিকে সর্বোচ্চ জোর দিচ্ছেন তারা। জি ফাতিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ ও সারা দেশে নাশকতা ঠেকাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কেউ নব্য ফ্যাসিস্ট হয়ে উঠলে ছাত্র জনতা তাকে ডাবল লাল কার্ড দেখাবে। অপতৎপরতা রোধে রাজধানীর 14টি পয়েন্টে শিবিরের নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে ভোরে রাজধানীতে স্বৈরাচার বিরোধী বিক্ষোভ মিছিল বের করে ইসলামিক ছাত্র শিবির। নেতাকর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানী। ঢাকা কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করছে সরকার। একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে, তারা বারবার প্রতিবন্ধকতা দিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এই নোট অফ ডিসেন্টের নামে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন। এই জাতি কোনো প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায়
হয় না। এ সময় বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। ক্ষমতায় গেলে গণভোটের রায়কে উপেক্ষা করে নতুন ফ্যাসিজম তৈরি করতে পারে বলেও শঙ্কা শিবির নেতাদের। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে, ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নেবে। আমরা শঙ্কিত হয়েছি, তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনদ তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা। নাশকতা প্রতিরোধে রাজধানীর 14টি স্থানে অবস্থান নিয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত মার্ক সেরে শার্লেট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিএনপির নীতি নির্ধারকদের সাথে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না। তিনি বলেন, মানুষ নির্বাচনমুখী, 2-4টা নাশকতামূলক কর্মকাণ্ড করে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত করা যাবে না। বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতকে উদ্দেশ্য করে আমির খসরু বলেন, সরকারকে জিম্মি করে যে দল দাবি আদায় করতে গেছে সে দল আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে। আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব, সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে অতীতে মানুষ পুড়িয়ে মেরেছে, এখন আবার দেশকে অস্থিতিশীল করতে জনগণের উপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানকে নিয়ে ভিডিও কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সহিংসতা তৈরি করে পরাজিত শক্তি ফিরে আসতে পারবে না। রিজভী বলেন, গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ঠেকাতে এখন সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। নানা বিভ্রান্তিমূলক কর্মসূচি দিয়ে গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করলে পরাজিত শক্তিকে উৎসাহিত করা হবে। এই আগুন লাগানো এবং আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার, সংস্কৃতি যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে করেছে তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া, গাজীপুর, ঢাকা এবং সারা বাংলাদেশের কয়েকটি জায়গায় তারা আগুন দিচ্ছে এবং আগুনে মানুষে মারছে, মানুষও পুড়িয়ে মারছে। নানা কর্মসূচি আর বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে আমাদের গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করলে এটা তাদেরকেই উৎসাহিত করা হবে যারা 5ই আগস্ট পরাজিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধে স্বৈরশাসক শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় জামায়াতে ইসলামী। রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই কথা জানান। তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি যেন কোনো সুযোগ না নিতে পারে, সেজন্য বিএনপি সহ সবার সাথে ঐক্য ধরে রাখতে চায় জামায়াত। ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে বিএনপি, তাদেরকেও আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল মনে করি। তারাও ফ্যাসিবাদ সংগ্রামে আমাদের সহযোদ্ধা। জাতির মৌলিক ইস্যুতে একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে নাশকতাকারীদের অবশিষ্ট চক্রান্তটা আমরা নিঃশেষ করে দিতে পারি। এটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশে একটা ঐক্যমত গড়ে তোলে। সেজন্য আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারও যেমন সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে, আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকেও, আমাদের নেতৃত্বের পক্ষ থেকেও বিএনপি সহ সবার প্রতি এই আহ্বান জানানো হয়েছিল এবং আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু একই আহ্বান জানিয়েছেন। প্রতিভা বিকাশের ক্ষেত্রে দেশের কোনো শিশু কিশোর যাতে বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে বিটিভির শিশুদের অনুষ্ঠান নতুন কুড়ির বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু সংস্কৃতি নয়, দেশের প্রতিটি ঘরে ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান সহ অন্য যে কোনো বিষয়ে প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার কথা বলেন
প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশ টেলিভিশন বিটিভির শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন কুড়ি 2025-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে। প্রায় 2 দশক বন্ধ থাকার পর এবছর অনুষ্ঠানটি আবারও শুরু করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। নাচ, গান, আবৃত্তি সহ 12টি বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 34,000 শিশু কিশোর প্রতিযোগী এতে অংশ নেয়। আঞ্চলিক, বিভাগীয় ও চূড়ান্ত বাছাই শেষে সেরা 10 ও ফাইনাল রাউন্ডে এবছর 83 জন শিশু কিশোরকে খুঁজে পায় নতুন কুড়ি। এদের মধ্যে চ্যাম্পিয়ন শিরোপা জেতেন ক শাখায় প্রেয়সী চক্রবর্তী এবং খ শাখায় শুভমিতা তালুকদার। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও 3 লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, মানুষ কিভাবে গড়ে উঠছে এবং কোন পর্যন্ত পৌঁছাবে তা পরিমাপে প্রতিভা অন্বেষণের কোনো বিকল্প নেই। সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসা, বিজ্ঞানের প্রতিযোগিতা, ফ্যাশন ডিজাইন, খাবার তৈরি প্রতিযোগিতা হোক, ছেলেরা হোক মেয়েরা হোক, যে যেভাবে করতে পারে, বহু রকমের বিষয় আছে। আমরা সেই খোঁজ পাওয়ার চেষ্টাটা করে দাও। আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসে। মন্ত্রণালয় যেভাবে এটা করছে, সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে। উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো প্রতিভা অন্বেষণের সিগনেচার অনুষ্ঠান নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে 1976 সালে। কবি গোলাম মোস্তফার লেখা কিশোর কবিতা থেকে এর নামকরণ করা হয়। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। অপশক্তির তৎপরতা নয়, শান্তিপূর্ণ নির্বাচন চায় ইসি। সমন্বিত উদ্যোগ ছাড়া একা ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপের উদ্বোধনী দিনে এসব কথা বলেন তিনি। সব দলই নির্বাচন কমিশনের চোখে সমান বলে মন্তব্য করে তিনি বলেন, বড় ছোট দল বলে ইসির কাছে কিছু নেই। রাজনৈতিক দলের সাথে প্রথম দিনের সংলাপ হচ্ছে 12টি রাজনৈতিক দলের। সকালে সংলাপ হয়েছে 6টি দলের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আরও 6টি দলের সাথে সংলাপ শুরু হবে। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ হলে সংলাপ হবে বিএনপি ও জামায়াতের সঙ্গে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে শুরু হয়েছে নির্মাণ, আবাসন, পানি ও জ্বালানি খাত সংশ্লিষ্ট বাংলাদেশের সবচেয়ে বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী 30তম বিল্ড সিরিজ অব এক্সিবিশন, 27তম পাওয়ার সিরিজ অব এক্সিবিশন ও 7ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী 2025। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস এর আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হয়েছে 3 দিনব্যাপী এই প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন সেড্রা চেয়ারম্যান মোজাফফর আহমেদ। সভাপতিত্ব করেন সেমস গ্লোবাল USA অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহরুন এন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুকের সদস্য শেখ মতিয়ার রহমান, HBRI মহাপরিচালক ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব MA কামাল বিল্লাহ, ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান এবং GIZ বাংলাদেশের প্রকল্প প্রধান তানভীর মাহমুদ। প্রদর্শনী চলবে 13 থেকে 15 নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারে অর্থ সংবাদ। জগন্নাথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক আয়োজন
টেডএক্স জগন্নাথ ইউনিভার্সিটি 2025 রিওয়ার্ড পার্সপেক্টিভ শিরোনামের এই স্পেশাল ইভেন্টে তরুণ উদ্ভাবক, গবেষক ও চিন্তাবিদরা একত্রিত হয়েছেন নতুন দৃষ্টিভঙ্গিতে বিশ্বকে দেখার অনুপ্রেরণা ছড়াতে। দিনব্যাপী এই কনফারেন্সে থাকছে অনুপ্রেরণামূলক বক্তৃতা, সৃজনশীল পরিবেশনা এবং উদ্ভাবনী প্রদর্শনী। আয়োজকদের আশা, এই আয়োজন তরুণ প্রজন্মকে নতুন ভাবনায় সমাজ ও প্রযুক্তির উন্নয়নে এগিয়ে আসার প্রেরণা যোগাবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। এ পর্যায়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। সিনেটের পর ফেডারেল সরকারের অর্থায়ন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এখন আইনে পরিণত হবে এটি। আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে 222 জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে 209টি। এর মধ্য দিয়ে দীর্ঘ 42 দিন মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান হতে যাচ্ছে। এই পদক্ষেপের ফলে 42 দিন ধরে বেতন বঞ্চিত কয়েক লাখ ফেডারেল কর্মচারী আবারও বেতন পাবেন। এর আগে গত সপ্তাহে দীর্ঘ আলোচনার পর রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে শাটডাউন অবসানের বিষয়ে সমঝোতা হয়। তবে এসব পদক্ষেপকে শাটডাউনের অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন মার্কিন বিশেষজ্ঞরা, কেননা 24 মিলিয়ন মার্কিন নাগরিকের স্বাস্থ্য বীমা ভর্তুকির বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। এবার থাকছে খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ মোটেই ভালো করতে পারেনি। আগের দিনের 1 উইকেটে 338 রান নিয়ে খেলতে নেমে দলের স্কোরে আর 8 রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয় আর মমিনুল হক। জয় 171 এবং মমিনুল 82 রান করেন। আগের দিনের অপরাজিত 2 ব্যাটারকে ফিরিয়ে আইরিশ শিবিরে স্বস্তি আনেন ম্যাকব্রাইন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম 79 রানের জুটি গড়েন। শান্ত টেস্ট ক্রিকেটে ষষ্ঠ 50 পেলেও দলের 425 রানে মুশফিক 23 রান করে বিদায় নেন। শান্তর সাথে লিটন দাস বাংলাদেশের লিড বাড়ানোর চেষ্টা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 575 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার রায় 17ই নভেম্বর। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের। লকডাউন ঘিরে দেশজুড়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। থমথমে রাজধানীতে যান চলাচল। নাশকতা ঠেকাতে মাঠে ছাত্র শিবির। বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন ঠেকানো যাবে না, মন্তব্য আমির খসরুর। ফ্যাসিবাদী শক্তিকে ঠেকাতে বিএনপি সহ সব দলের সাথে ঐক্য চায় জামায়াত। এবং গ্রহণযোগ্য ভোট আয়োজনে সব পক্ষের সহযোগিতা কামনা সিইসি। রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।